এখন আমরা হচ্ছে 25তম বিসিএস এর ম্যাথ অংশটা সমাধান করব। তো দেখুন 25তম বিসিএস এর 1 নম্বর যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে √2 সংখ্যাটি কি সংখ্যা। তো √2 সংখ্যা এটা হচ্ছে একটি অমূলদ সংখ্যা, কেননা যে কোনো পূর্ণবর্গ সংখ্যা ছাড়া যে কোনো সংখ্যার উপরে রুট দিলেই সেটা অমূলদ সংখ্যা হয়। আর আমরা √2 এর মান যেটা জানি সেটা হচ্ছে কি 1.4142 এভাবে চলতে থাকবে। তার মানে কোনো সংখ্যাকে ভাগ করার পর বা ভাঙানোর পর যদি তার মানটা এভাবে চলতে থাকে অসীম হয়, তাহলে সে সংখ্যাটা হচ্ছে আমরা জানি অমূলদ সংখ্যা হয়। তো যে কোনো পূর্ণবর্গ সংখ্যা ছাড়া মানে যতগুলো পূর্ণবর্গ সংখ্যা আছে সেগুলোর উপরে যদি রুট হয় সেটা একমাত্র মূলদ সংখ্যা হবে। এছাড়া বাকি সকল সংখ্যার উপরে রুট দিলে সেটা হচ্ছে অমূলদ সংখ্যা হয়। তো 1 নম্বর অঙ্ক ছিল এটা। এরপরে 2 নম্বর অঙ্কটা আমাদের ছিল 25তম বিসিএস এর x + 1/x = √3 হলে x³ + 1/x³ এর মান কত। মান নির্ণয়ের অঙ্ক। তো আমরা জাস্ট a³ + b³ এর সূত্রটা অ্যাপ্লাই করব। এটা হচ্ছে নাম্বার 2 x³ + 1/x³, এটার মান চাওয়া হয়েছে। তো এটা কিন্তু a³ + b³ এর সূত্রে পড়ছে। তো আমরা জানি a³ + b³ এর সূত্র হচ্ছে a + b³ - thrice ab * a + b। তো a + b হোল কিউব, a + b, a হচ্ছে x আর b হচ্ছে 1/x, a + b a³ + b³ এর সূত্র হচ্ছে a + b হোল কিউব - thrice a b * a + b, a + b হোল কিউব - thrice ab * a + b। তো এখন যদি আমরা মান বসাই দিই, মান ছিল কি x + 1/x = √3, এটা ছিল মান দেয়া ছিল আমাদের। তো দেখুন x + 1/x সমান √3 আমরা লিখলাম, এই যে কিউবটা উপরে দিয়ে দিলাম। এর পাশে মাইনাস এই x কাটা গেলে থাকে 3 আর x + 1/x এর মান হচ্ছে √3। তো এরপরে দেখুন এই যে √3 এর উপরে কিউব আছে, এর মানে হচ্ছে কি 3টা √3 গুণ আকারে আছে, √3 3টা √3, এরপর আছে -3 √3। তো এরপর আমরা অপশন দেখে এবং এই সংখ্যাটা দেখে এর সাথে মিলানোর জন্য আমরা এভাবে লিখছি। তো এখন এই দুইটা যদি আমরা বর্গ করি কি দাঁড়ায় √3 * √3² অর্থাৎ এই দুইটা গুণ করলাম আর একটা আলাদা রাখলাম -3 √3 সমান এই যে স্কোয়ার আর রুটে কাটা যায়, তাহলে থাকে শুধু 3। তো 3টারে আমরা সামনে নিয়ে আসলে 3 * √3 - 3 * √3। এখন এই দুইটা হচ্ছে কাটাকাটি গেলে এর উত্তর হবে 0। তো এই প্রশ্নের রেজাল্ট হচ্ছে 0। 3 নম্বর প্রশ্নটায় বলা হয়েছে 3 দিনে একটি কাজের 1/27 শেষ হলে 1/27 শেষ হয় 3 দিনে, ওই কাজের 3 গুণ কাজ করতে কত দিন লাগবে। যে কাজটা আছে ওর 3 গুণ কাজের কথা বলা হয়েছে। তো 1/27 বা সম্পূর্ণ করতে লাগে 3 দিন। দেখুন 1/27 কাজ করতে সময় লাগে কত, 3 দিন সময় লাগে। অতএব 1 অংশ বা সম্পূর্ণ অংশ, কোনো একটা কাজের সম্পূর্ণ অংশটাই 1 অংশ বলা হয়। তার মানে 1 অংশ কাজ সম্পূর্ণ করতে সময় লাগবে বেশি, তাহলে 3 গুণ 27 উপরে চলে যাবে 27/1। এই যে 27 উপরে কেন চলে যায়, এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। এটা আমি এর আগেও কয়েকটা ভিডিওতে বলছি, তো নতুন করে আর বলতেছি না। তার মানে এই যে 1 অংশ বা সম্পূর্ণ কাজটা শেষ করতে সময় লাগবে 3 গুণ 27 দিন। এরপর বলা আছে যে এই একটা কাজের আরও 3টা কাজ এর 3 গুণ কাজ যদি করা হয় তাহলে কতদিন সময় লাগবে। তার মানে এই কাজের সাথে যদি আমরা আরও 3 গুণ করি, যেমন 3 গুণ 27 তো আছে, এর সাথে আরও 3 গুণ করব, মানে 3 গুণ কাজের কথা বলা হয়েছে। তো এখন যেটা উত্তর আসবে সেটাই হচ্ছে এই প্রশ্নের উত্তর। 243 দিন, এই 3টা সংখ্যা গুণ করলে হবে 243 দিন। একটা কাজ করতে সময় লাগছিল এই কয়দিন, এর 3 গুণ কাজ, এই জন্য 3 গুণ দিলাম। 4 নম্বর অঙ্কটায় বলা হয়েছে
দেখুন এক্স স্কোয়ার মাইনাস 11x প্লাস 30 এবং এক্স কিউব মাইনাস 4x স্কোয়ার মাইনাস 2x মাইনাস 15 এর গসাগু কত? তো গসাগু নির্ণয় করতে বলছে আমাদের। তো গসাগু নির্ণয় করলে দেখুন আমরা প্রথম রাশিটারে আগে মিডল টার্ম করি। প্রথম রাশিটা দেয়া আছে কি এক্স স্কোয়ার মাইনাস 11x প্লাস 30। তো এটাকে যদি আমরা মিডল টার্ম করি তাহলে কি দাঁড়ায় এক্স স্কোয়ার মাইনাস 5 ছক 30, তার মানে 5x দিতে পারি মাইনাস 6x প্লাস 30, অর্থাৎ এই 5 এবং 6 গুণ করলে এই 30 হবে এবং 5 এবং 6 দুইটাই মাইনাস আছে, তার মানে 11x আছে এখানে। এখন যদি আমরা কমন নিই এখান থেকে x কমন গেলে থাকে x মাইনাস 5 ইন্টু মাইনাস 6 কমন গেলে থাকে x মাইনাস 5, x মাইনাস 5 x মাইনাস 6। তো প্রথম যে ইয়েটা দেওয়া ছিল সমীকরণ বা রাশি, এখান থেকে দুইটা মান আমরা পাইলাম। তো এরপর বলা হয়েছে দেখুন দ্বিতীয় অংশে বলা হয়েছে কি, দ্বিতীয় অংশটা আপনারা একটু ভালোভাবে খেয়াল করুন। দ্বিতীয় অংশে দেওয়া আছে এক্স কিউব মাইনাস 4x স্কোয়ার মাইনাস 2x মাইনাস 15। তো দেখুন এই যে রাশিটা দেওয়া আছে এখান থেকে আমরা এখানে মিডল টার্ম করারও কোনো অপশন নাই এবং হচ্ছে এখান থেকে কোনো কিছু কমনও যায় না। তো সেক্ষেত্রে আমরা কি করব, এটা ডিটেলসে করা যায় কিন্তু শর্টকাটে আমরা যদি করি, যেহেতু গসাগুর কথা বলা হয়েছে তার মানে এখানে যে দুইটা মান আসছে এর যে কোনো একটা মান এখানে আসার কথা। তো এই মান দুইটার সাথে আমরা যদি সামনে 0 ধরে এক্সের মান হিসাবে এখানে বসাই দিই, এর রেজাল্ট যদি 0 আসে তাহলে সেইটাই হবে এই রাশির একটা অনুপাত বা মান। তো আমরা প্রথমে এটা ধরি এক্স মাইনাস 5 ইকুয়াল টু 0 ধরবো, এক্স ইকুয়াল টু 5 এক্স মাইনাস 5 ইকুয়াল টু 0, তার মানে হচ্ছে কি এক্সের মানটা হবে 5। এখন এই এক্সের মানটা হচ্ছে 5, এই মানটা প্রথম আমরা এখানে বসাই দেখব, যদি 0 আসে তাহলে এই মানটাই হবে এর একটা উৎপাদক, কিন্তু যদি 0 না আসে তাহলে আমরা এই মানটা বসাই আবার ট্রাই করব। তো এক্স ইকুয়াল টু 5 আমরা বসাই দেখি, 5 বসালাম কিউব মাইনাস 4 5 স্কোয়ার মাইনাস 2 5 মাইনাস 15, এটা সমান 0 হতে হবে। 5 কিউব 5 3 বার ইয়ে করলে হচ্ছে 125, এরপর হচ্ছে 5 স্কোয়ার মানে হচ্ছে 25, 4 25 100 মাইনাস 10 মাইনাস 15, 125 হচ্ছে প্লাস আর বাকিগুলো হচ্ছে দেখুন 100 আর 10 আর 15 25, তার মানে 125 আছে প্লাস মাইনাসও আছে 125 ইকুয়াল টু 0। এই দুইটা কাটাকাটি করলে রেজাল্ট কিন্তু 0 আসে, অর্থাৎ 125 থেকে 125 বাদ গেলে 0 ইকুয়াল টু 0 আসে, তার মানে 0 আসছে। তার মানে কি এই যে রাশিটা আমরা ধরছি এটা একটা উৎপাদক, যেহেতু এখানে গসাগুর কথা বলা হয়েছে তার মানে এই প্রশ্নের উত্তর হবে এক্স মাইনাস 5। সংক্ষেপে আর কি দেখাইলাম, এটা ডিটেলস করলে অনেক বড় হবে এবং অনেক জটিল। তো এক্স মাইনাস 5 হচ্ছে এই প্রশ্নের উত্তর বা গসাগু। আমাদের 5 নম্বর প্রশ্নে ছিল সমান্তর ধারার অঙ্ক। 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস ডট ডট প্লাস 99 সমান কত? তো এটা হচ্ছে কত মানে হচ্ছে কি এখানে প্লাস দেওয়া আছে, তার মানে সমষ্টির সূত্র, আমাদের সমান্তর ধারার সমষ্টির সূত্রটা অ্যাপ্লাই করলেই আমরা উত্তর পাবো। সমষ্টির সূত্রটা কি ছিল আমাদের এর আগে দেখাইছি অঙ্কে, শেষ পদ যোগ প্রথম পদ। সমষ্টির সূত্র হচ্ছে শেষ পদ যোগ প্রথম পদ ডিভাইডেড বাই 2 ইন্টু পদ সংখ্যা। এটা হচ্ছে আমাদের সমষ্টির সূত্র সমান্তর ধারার। এটা যেহেতু 1 করে বাড়তেছে তার মানে এটা সমান্তর ধারা। তো শেষ পদ দেওয়া আছে আমাদের
99 প্রথম পদ দেওয়া আছে 1 ডিভাইডেড বাই 2 এবং পদ সংখ্যা কত হবে 1 থেকে 99 পর্যন্ত, তার মানে 99 হবে পদ সংখ্যা। তো এটাকে যদি আমরা এখন ক্যালকুলেশন করি, উপরে হবে 100, নিচে 2, 99, এটা কাটাকাটি করলে থাকে 50 গুণ 99। তো 50 গুণ 99 এর যদি আমরা ক্যালকুলেশন করি এর উত্তর আসবে 49, 50। এটি হচ্ছে এই প্রশ্নের উত্তর। 5 নম্বর প্রশ্ন গেল। এরপরে 6 নম্বর প্রশ্নটা আপনারা দেখুন। একটি 48 মিটার লম্বা খুঁটি ভেঙে গিয়ে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে খুঁটিটি কত উঁচুতে ভেঙেছিল? অর্থাৎ 48 মিটার একটা লম্বা খুঁটি, মনে করুন এই খুঁটিটার দৈর্ঘ্য হচ্ছে 48 মিটার। তো এই খুঁটিটা এখান থেকে ভেঙে গেছে, ভেঙে এই যে উপরের দাঁড়ানো অংশটা এটা মাটির সাথে হেলে পড়ছে। তো মাটির সাথে হেলে পড়ার কারণে এখানে সে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। তো যেহেতু পুরোটা ছিল 48 মিটার, এখান থেকে ভেঙে যাওয়ার কারণে আমরা এই ভাঙ্গা অংশটা এতটুকু ধরি এক্স মিটার, যতটুকু উপরে ভাঙছে এটুর মান ধরি আমরা এক্স মিটার। তাহলে এই যে ভাঙ্গা পড়ার অংশটা কত হবে? পুরোটা যেহেতু 48, তার মানে 48 মাইনাস এক্স, এটার দৈর্ঘ্য হবে। তো এরপর প্রশ্নে চাওয়া হয়েছে কি খুঁটিটি কত উঁচুতে ভেঙেছিল, অর্থাৎ এইটুকের মান আমাদের চাওয়া হয়েছে। তো এই ধরনের অঙ্ক এর আগেও আমি দেখাইছি। এই ধরনের যদি অঙ্ক থাকে তাহলে আমরা সেটা একটা সূত্র দিয়ে করব। সূত্রটা হচ্ছে সাইন থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। এটা মনে রাখার শর্টকাট হচ্ছে সাগরে লবণ আছে, সাগরে লবণ আছে। সাগর মানে সাইন থিটা, লবণ মানে লম্ব, ডিভাইডেড বাই আছে মানে অতিভুজ। সাগরে লবণ আছে। তো সাইন থিটা, এখানে থিটার মান আমরা 30 ডিগ্রি ধরবো, যেহেতু এখানে 30 ডিগ্রি দেওয়া আছে। সাইন 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু লম্ব কত দেওয়া আছে? লম্ব হচ্ছে এই যে এক্স, এবং অতিভুজ দেওয়া আছে। যেহেতু এটা সমকোণী ত্রিভুজ আকারে আছে, তো লম্ব হবে এক্স এবং অতিভুজ হবে 48 মাইনাস এক্স। লম্ব হবে হচ্ছে 48 মাইনাস এক্স। তো সাইন 30 ডিগ্রির মান কত? সাইন 30 ডিগ্রির মান হচ্ছে হাফ। সাইন 30 ডিগ্রির এই যে সাইনের মানগুলো, অর্থাৎ ত্রিকোণমিতিক ইয়ার যে মানগুলো বের করার শর্টকাট নিয়ম আছে, মুখস্থ করতে হয় না। আমাদের চ্যানেলে ভিডিও আছে, আপনারা দেখে নেবেন। ডিসক্রিপশন বক্সে সবগুলো ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে। তো সাইন 30 ডিগ্রির মান হচ্ছে হাফ ইজ ইকুয়াল টু এক্স ডিভাইডেড বাই 48 মাইনাস এক্স। আর গুণন করলে 48 মাইনাস এক্স ইজ ইকুয়াল টু টোয়াইজ এক্স। তো বাকিটুকু আপনারা করতে পারবেন। এক্স এর মানটা বের করলেই হচ্ছে উত্তর চলে আসবে। এক্স এর মানটা হচ্ছে এটুকু যদি আমরা বের করি চলে আসবে। তো এক্স এর মান এটা ক্যালকুলেশন করলে আসবে হচ্ছে 16। তো 16 হচ্ছে এই প্রশ্নের উত্তর, অর্থাৎ এতটুকুর দৈর্ঘ্য হচ্ছে 16 মিটার। তো 6 নম্বর প্রশ্ন গেল। এরপর 7 নম্বর প্রশ্নে দেখুন কি বলা হয়েছে। একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ, অর্থাৎ একটা আয়তাকার ঘর, এটা হচ্ছে একটা আয়তাকার ঘর, এর দৈর্ঘ্য হচ্ছে বিস্তারের দ্বিগুণ। তার মানে বিস্তার যদি আমরা এক্স ধরি, দৈর্ঘ্য হবে টোয়াইজ এক্স, দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ। এরপর বলা হয়েছে এর ক্ষেত্রফল 512 বর্গমিটার হলে, পুরাটার ক্ষেত্রফল দেওয়া আছে 512 বর্গ মিটার হলে পরিসীমা কত? পরিসীমা চাওয়া হয়েছে। তার মানে এই যে চারপাশের দৈর্ঘ্যটা আমাদের চাওয়া হয়েছে, চারপাশটা হচ্ছে পরিসীমা, পরিসীমা চাওয়া হয়েছে আমাদের কাছে। পরিসীমা কত? তো আমরা যেহেতু আমাদের ক্ষেত্রফল দেওয়া আছে, এজন্য আমরা ক্ষেত্রফলের সূত্রটা অ্যাপ্লাই করব। তো এই যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ইকুয়াল টু দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য গুণন প্রস্থ। তো ক্ষেত্রফল দেওয়া আছে কত? 512, দৈর্ঘ্য দেওয়া আছে কত? টোয়াইজ এক্স, গুণন প্রস্থ দেওয়া আছে এক্স। তো 2x আর এক্স গুণ করলে হয় 2x স্কোয়ার, এর পাশে আছে 512, এরপর সেই 2 যদি নিচে নিয়ে আসি আমরা, কাটাকাটি করলে হয় হচ্ছে
56 এর পাশে আছে এক্স স্কোয়ার, তার মানে এক্স এর মান হবে এই যে স্কোয়ারটা যদি এ পাশে রুট করে দিই 16, এক্স এর মানটা আমাদের বের হলো এক্স ইকুয়াল টু 16 বের হয়েছে এক্স এর মান। তো এবার আমরা পরিসীমার সূত্র অ্যাপ্লাই করব। দেখুন পরিসীমার এই যে আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র হচ্ছে, আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তো এক্স এর মান আমরা এখন দৈর্ঘ্যে বসাই, এক্স এর মান যদি দৈর্ঘ্যে বসাই তাহলে 2x মানে হচ্ছে 16 দুগুণে 32 আর হচ্ছে প্রস্থ হবে 16। তো এখন যদি আমরা এখানে মানটা বসাই, দৈর্ঘ্য হচ্ছে কত 32, প্রস্থ হচ্ছে 16। এখন এটা ক্যালকুলেশন করলে উত্তর যেটা আসবে সেটা হচ্ছে 96 মিটার। তো এই আয়তক্ষেত্রের পরিসীমা হচ্ছে 96 মিটার। এটা হচ্ছে এই প্রশ্নের উত্তর। এরপরে আমরা 8 নম্বর প্রশ্নটা দেখব। 8 নম্বর প্রশ্নে বলা হয়েছে 1 মিটার সমান কত ইঞ্চি। তো এটা মুখস্থ জিনিস আমাদের 37.39 ইঞ্চি উত্তর এই প্রশ্নের। 9 নম্বর প্রশ্নটায় বলা ছিল দেখুন, যদি 15টি পোশাকের মধ্যে শতকরা 40 ভাগ পোশাক শার্ট হয় তবে 15টি পোশাকের মধ্যে কতটি শার্ট নয়, অর্থাৎ কতটি শার্ট নয় সেটা আমাদেরকে চাওয়া হয়েছে। তো 40 ভাগ যদি শার্ট হয় তাহলে শার্ট নয় কত ভাগ, 60 ভাগ। যেহেতু টোটাল হচ্ছে 100 ভাগ, তো 100 ভাগের মধ্যে 40 ভাগ হচ্ছে 60, তাহলে 60 নয় কত, 60 ভাগ। তো বলা হয়েছে এই 15টি পোশাকের মধ্যে 60 নয় কতটি, তার মানে 15 এর 60 ভাগ 60 নয়। তো এটাকে আমরা ক্যালকুলেশন করলে উত্তর বের হয়ে আসে 15 এর 60 ভাগ। তো এটাকে ক্যালকুলেশন করলে উত্তর আসবে কত, এর উত্তর হচ্ছে 9। তার মানে 9টি 60 9। এটাই হচ্ছে এই প্রশ্নের উত্তর। দেখুন তো 10 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে 6% হারে 9 মাসে 10,000 টাকার উপর সুদ কত। তো এখানে হচ্ছে সুদ চাওয়া হয়েছে, তার মানে সুদের হার দেওয়া আছে 6% এবং বলা হয়েছে যে 9 মাসে 6% হারে 9 মাসে 10,000 টাকার উপরে সুদ কত। এখানে 1 বছরের কথা বলা হয় না, 9 মাসেরটা চাওয়া হয়েছে। তার মানে 6% হার সুদ মানে কি, 100 টাকার 1 বছরে কত 12 মাস, যেহেতু আমাদের এখানে 9 মাসের কথা বলা হয়েছে এজন্য আমরা বছরটাকে মাস হিসাবে লিখলাম। 100 টাকার 12 মাসের সুদ, 100 টাকার 12 মাসের সুদ 6 টাকা প্রশ্নে দেয়া আছে। অতএব 1 টাকার 1 মাসের সুদ কত হবে, 1 টাকার 1 মাসের সুদ কম হবে, তার মানে 6/100 গুণন 12 টাকা। তো আমাদের প্রশ্নে বলা হয়েছে যে 10,000 টাকার 9 মাসের সুদ কত, তার মানে 10,000 টাকার 9 মাসের সুদ নিশ্চয়ই বেশি হবে। তাহলে আমরা গুণ করব এই 6 এর সাথে 10,000 গুণ করব, এর সাথে এই 9ও গুণ হবে উপরে, আর নিচে যা আছে তাই থাকবে। নিচে আছে হচ্ছে 100 গুণন 12। তো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, এটা ক্যালকুলেশন করলে উত্তর হবে 450 টাকা। এই 450 টাকা হচ্ছে 10,000 টাকার 9 মাসের সুদ। এটা হচ্ছে এই প্রশ্নের উত্তর। দেখুন 11 নম্বর প্রশ্নটায় আমাদের বলা ছিল x + y = 6 এবং xy = 8 হলে x - y হোল স্কোয়ারের মান কত। অর্থাৎ a - b হোল স্কোয়ারের সূত্রটা অ্যাপ্লাই করলেই আমরা এই প্রশ্নের উত্তর বের করতে পারবো। a - b হোল স্কোয়ার, এখানে a হচ্ছে ax এবং b হচ্ছে y, x - y হোল স্কোয়ার। তো a - b হোল স্কোয়ারের মান নির্ণয়ের যে সূত্র সেটা হচ্ছে a + b হোল স্কোয়ার - 4ab, a + b হোল স্কোয়ার - 4ab, ab মানে xy। তো এখানে আমাদের মান দেয়া আছে, দেখুন x + y সমান মান দেয়া আছে 6, তার মানে 6 স্কোয়ার - 4 ইন্টু xy এর মান দেয়া আছে 8, xy এর মান দেয়া আছে 8, 6 6 36 4 32। তো 36 থেকে 32 গেলে থাকে হচ্ছে 4। তো 4 হচ্ছে এই প্রশ্নের উত্তর।
এরপর 12 নম্বর প্রশ্নে বলা হয়েছে আমাদের, এই প্রশ্নটা এর আগেও অনেকবার করাইছি, আমি 2বার করাইছি। y ইকুয়াল টু থ্রাইজ এক্স প্লাস 2, এরপর আছে y ইকুয়াল টু মাইনাস থ্রাইজ এক্স প্লাস 2 এবং y ইকুয়াল টু -2 দ্বারা গঠিত জ্যামিতিক চিত্র কোনটি হবে? এর উত্তর হচ্ছে একটি সমদ্বিবাহু ত্রিভুজ। দেখুন এটা কিন্তু এই যে প্রশ্ন পড়ার সাথে সাথে উত্তর দেওয়া যায়। 3টা সমীকরণ দেওয়া আছে, y ইজ ইকুয়াল টু থ্রাইজ এক্স প্লাস 2, আর একটা দেওয়া আছে y ইজ ইকুয়াল টু মাইনাস থ্রাইজ এক্স প্লাস 2, আর একটা দেওয়া আছে y ইজ ইকুয়াল টু -2। এখন দেখুন এগুলো হচ্ছে প্রত্যেকটা বাহু, একটা ত্রিভুজের প্রত্যেকটা বাহু, তার মানে এই বাহু দুইটা কিন্তু সমান, থ্রাইজ এক্স প্লাস 2 মাইনাস থ্রাইজ এক্স প্লাস 2। এখানে মাইনাস থাকলেও বাহু দুইটার মান সমান হবে, অর্থাৎ ধনাত্মক ঋণাত্মক যেদিকেই থাক বাহু দুইটার মান সমান হবে। তার মানে বলাই যায় এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ হবে, যেই ত্রিভুজের দুইটা বাহু সমান হবে। তো আমরা যদি এটা ডিটেলসে করতে যাই তাহলে এই ওয়াই এর যে মানটা দেওয়া আছে এটা সমীকরণে বসালি হয়। দেখুন ওয়াই এর মান দেওয়া আছে -2। তো আমরা যদি এই সমীকরণে ওয়াই এর মানটা বসাই তাহলে মানে ওয়াই ইকুয়াল টু -2 বসালাম, থ্রাইজ এক্স প্লাস 2। তো এটাকে ক্যালকুলেশন করলে হয় হচ্ছে থ্রাইজ এক্স -2 এক্স ইজ ইকুয়াল টু নিচে হবে 3, উপরে হবে -4। এটা হচ্ছে এক্স এর একটা মান আসবে। এরপর যদি এই ওয়াই এর মান আবার যদি এই দ্বিতীয় সমীকরণে বসাই, দেখুন -2 ইজ ইকুয়াল টু মাইনাস থ্রাইজ এক্স প্লাস 2। এটা ক্যালকুলেশন করলে মাইনাস থ্রাইজ এক্স -2 প্লাস আছে মাইনাস হয়ে যাবে -2 মাইনাস থ্রাইজ এক্স -4। এই মাইনাস কাটা গেলে এক্স এর মান আসে 4/3। তার মানে দেখুন এটাও হচ্ছে 4/3, এটাও 4/3, কিন্তু এখানে মাইনাস আছে। এর মানে হচ্ছে যদি আমরা সংখ্যা রেখা ধরি, এই যে এটা হচ্ছে মিডল পয়েন্ট, এই যে 4/3, এই 4/3টা হবে এই দিকের একটা বাহু, এবং এই যে -4/3 তার মানে এটা হবে এই দিকে একটা বাহু। তার মানে বাহু দুইটা কিন্তু সমানই হবে। তো এই দুইটা সমান বাহু দিয়ে যদি আমরা ত্রিভুজ অঙ্কন করি সেটা সমদ্বিবাহু ত্রিভুজ হবে। তো 12 নম্বর প্রশ্ন ছিল এটা আমাদের। এরপর 13 নম্বর প্রশ্নটা দেখি আমরা। 13 নম্বর প্রশ্নটা হচ্ছে লগের অঙ্ক। 13 নম্বর প্রশ্নে আমাদের বলা হয়েছে log 2 প্লাস log 4 প্লাস log 8 প্লাস ... ধারাটির প্রথম 10টি পদের সমষ্টি কত? তো এই লগের অঙ্কে আমাদের সমষ্টি চাওয়া হয়েছে। দেয়া আছে দেখুন log 2 প্লাস log 4 প্লাস log 8 প্লাস, এরপর বলা হয়েছে যে প্রথম 10টি পদের সমষ্টি চাওয়া হয়েছে, 10টি পদের সমষ্টি। তো এখানে একটা জিনিস খেয়াল করুন, দেখুন এই log 2 মানে কি, 2 এর উপর আমরা একটা 1 দিতে পারি, তার মানে 2ই হবে। এরপর log 4 মানে কি, 2 এর উপর স্কোয়ার দিতে পারি। এরপর log 8 মানে হচ্ছে কি 2 এর উপরে কিউব। এরপর যেহেতু এভাবে চলতেছে তার মানে এর পরেরটা হবে log 2 4, এর পরেরটা হবে log 2 5। এভাবে চলতে চলতে যেহেতু 10টা পদের কথা বলা হয়েছে তার মানে শেষ পদটা হবে log 2 10, এটা হবে শেষ পদটা। তো এটাকে আমরা এভাবে লিখতে পারি, দেখুন log 2 প্লাস এই যে 2 প্রথমে নিয়ে আসবো, 2 log 2 প্লাস 3 log 2 প্লাস 4 log 2। এভাবে চলতে চলতে শেষেরটা হবে 10 log 2। তো দেখুন প্রত্যেকটার সাথে log 2 আছে, তার মানে আমরা এখানে log 2 কমন নিতে পারি। তো log 2টা আমরা শেষে কমন নিই, তাহলে শেষের দিকে লিখি কমন নিয়ে, তাহলে সুবিধা হবে আমাদের। তো log 2 কমন নিলে থাকে কি, প্রথমে থাকে 1, এরপর থাকে 2, এরপর থাকে 3, এরপরে থাকে 4, এরপরে থাকে 5, এরপরে থাকে 6, 7, 8, 9, 10। এগুলো থাকলো হচ্ছে কমন নিলাম, আমরা কমন নিলাম কোনটা, log 2। এই যে log 2 কমন নিছি। তো এগুলো যদি যোগ করা হয়, সবগুলো যোগ করলে ওই যে সমষ্টির সূত্র দিয়ে যোগ করা যায় ধারার অঙ্কের, যোগ করলে রেজাল্ট আসবে 55। আর এই log 2 তো আছেই, তার মানে 55 log 2, এটা হচ্ছে এই প্রশ্নের
উত্তর। তো 25তম বিসিএসে এই 13টা অঙ্কই ছিল। এরপরের 26তম বিসিএসের প্রশ্নে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।